আর আমি ভাবতে থাকলাম রিমি এতদিন পরে আমার সাথে কথা বললো, খুব ভালো লাগছে। রিমি তাহলে আমাকে ফিল করতে শুরু করেছে। কিন্তু আগেরকার কথা মনে পড়তেই সবকিছু অন্ধকার হয়ে গেল। রিমির বলা সেই পুরনো কথাগুলো মনে পড়তেই আবার আমার মনটা বিষণ্ণতায় ছেয়ে গেল। আমি তো মাকে কথা দিয়েছি যে সবকিছু ছেড়ে অনেক দূরে চলে যাব, আর মা আমাকে তার ছেলে বলে মানে না। যখন আমি কার জন্য এখানে থাকবো, তাই সবকিছু মাথা থেকে ঝেড়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসের জন্য রওনা হব, তখন আবার রিমি আমার রুমে আসলো। আমি সেদিকে কোনো খেয়াল না করে বললাম, এত সকালে ঘুম থেকে উঠছো কেন? যাও, যে শুয়ে পড়ো। আর কিছু লাগলে বলতে পারো, বাবার কাছে কিনে পাঠিয়ে দেব। না মানে আপনি প্রতিদিন খুব সকালে অফিসে চলে যান, তাই জানতে আসলাম সকালের নাস্তাটুকু করেন না। বাবা তো যাই সকালে 9টার সময়, তাহলে আপনি এত সকালে যাচ্ছেন কেন? আমি তোমাকে বলেছি না আমার খাবার খাওয়া নিয়ে কারো চিন্তা করতে? মানা করেছি না? এই 1 বছর যেভাবে খেয়ে আসছি, ঠিক এভাবে সারা জীবন খাবার খেতে পারবো। আর এত সকালে অফিস যাই কেন সেটা তুমি ভালো করেই জানো। আমাকে আর বলার প্রয়োজন মনে করি না। তুমি তো বলেছিলে যে আপনার ওই চেহারা যেন আমাকে আর না দেখান, তাই যতটা সম্ভব চেষ্টা করি না দেখানোর। এবার দেখি রিমি মাথা নিচু করে বসে আছে। হয়তো এমন কথা রিমি আমার কাছ থেকে আশা করেনি। আমি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে আসলাম বাইরে। নিচে এসে দেখি টেবিলে সব নাস্তা রাখা আছে, হয়তো রিমি আমার জন্য তৈরি করেছিল। আমি রেস্টুরেন্ট থেকে কিছু নাস্তা করে অফিসে প্রবেশ করলাম। অফিসে কাজ করতে করতে দুপুরের খাবার সময় হয়ে গেল। সবাই লাঞ্চ করতে চলে গেছে, এমনকি বাবাও চলে গেছে বাসায় লাঞ্চ করতে। আর আমি নিজের ডেস্কে বসে আছি। তখনই আমার ফোনটা বেজে উঠলো। আমি রিসিভ করলাম। একটা আননোন নাম্বার থেকে ফোন এসেছে। কোনো কাজ নেই, তাই ফোনটা রিসিভ করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন আপনি? আমি রিমি বলছি। আপনি দুপুরে লাঞ্চ করতে বাসায় আসছেন না? আসলে রিমি আমাকে এই প্রথম ফোন দিল তো, তাই নাম্বার আর কণ্ঠ চিনতে পারিনি। আর তার থেকে বেশি অবাক হলাম যে রিমি আমাকে ফোন করে লাঞ্চ করার জন্য বলছে। আমি বাইরে থেকে লাঞ্চটা করে নিয়েছি। আর আমি লাঞ্চ করেছি কিনা করেছি তা কেউ না ভাবলে খুশি হতাম। এতদিন যখন কেউ কোনো খোঁজ খবর রাখিনি, তাই এখনো খোঁজ খবর না রাখলে আমি না খেয়ে মরবো না। মিথ্যা বললাম। তাই বলে আমি ফোনটা রেখে দিলাম। আর ভাবতে থাকলাম হঠাৎ করে রিমি এত চেঞ্জ হলো কিভাবে। বুঝলাম না। সকালে নাস্তা করেছে কিনা, দুপুরে লাঞ্চ করেছে কিনা, সব জানতে চাইছে। এর কারণটা কি হতে পারে? হয়তো আমার উপর হালকা করুণা করছে, কিন্তু আমি কারো উপর করুণা হতে চাই না। এতদিন কিভাবে ছিলাম তা একটা বারও কেউ খোঁজ খবর নেয়নি, তাই এতদিন খোঁজ নেওয়ার কোনো দরকার নেই। তারপর আমি উঠে গিয়ে বাইরে থেকে লাঞ্চ করে নিলাম। তারপর আবার অফিসের কাজে মনোযোগ দিলাম। অফিস শেষ হয়ে গেল। আমি বাইরে বের হয়ে আমার প্রতিদিনের কাজ করতে থাকলাম। মানে কিভাবে সময় অপচয় করে রাত 12টার সময় বাসায় যাওয়া যায়। রাত 9টা বাজে। আমি বন্ধুদের সাথে সিগারেট টানছি আর আড্ডা দিচ্ছি। সেই সময় আবার আমার ফোনটা বেজে উঠলো। আমি ফোন হাতে নিয়ে দেখি রিমি ফোন দিছে। আমি কেটে দিলাম। এইভাবে বেশ কয়েকবার ফোন দেওয়ার পর আমি রিসিভ করলাম। হ্যালো, ফোন দিয়েছো কেন? আপনি বাসায় আসবেন না। দেরি আছে বাসায় যাওয়ার। না মানে আর কোনো কিছু বলতে না দিয়ে ফোন কেটে দিলাম। তারপর আবার আড্ডাতে মনোযোগ দিলাম। তারপর 11টার সময় বাসায় আসলাম। এসে কাপড় চেঞ্জ করে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে আমার রুমের বেলকনিতে দাঁড়িয়ে সিগারেট টানছি আর পুরানো কথা ভাবছি। আপনি সিগারেট কেন খাচ্ছেন জানেন না এসব খেলে শরীর খারাপ হয়? আমি চমকে উঠলাম। পিছনে তাকিয়ে দেখি রিমি কথাগুলো বলল। আমি সিগারেট খেয়ে বেঁচে আছি, তাই সিগারেটের বিষয়ে আর কোনো কথা না বললে খুশি হব। প্লিজ ওইটা ফেলে দিন, কাশি হচ্ছে আমার আর কষ্ট হচ্ছে, প্লিজ ফেলে দিন। দেখলাম রিমি এক হাত পেটে দিয়ে কাশতে লাগলো। আমার বুকের মধ্যে কেমন অজানা এক ব্যথা অনুভব করলাম, কারণ রিমিকে যে আমি এখনো অনেক ভালোবাসি। আর তার মধ্যে গড়ে উঠছে আমার বাবুটা। তাই সিগারেটটা ফেলে দিয়ে রিমির এক হাত ধরে বিছানার উপর বসালাম আর এক গ্লাস পানি এগিয়ে দিলাম। এত রাতে না ঘুমিয়ে এখানে কি করছো? আর আমার চেহারা দেখাতো। তোমার পাপ। তুমি আমার রুমে এসেছো, আমাকে দেখছো, কথা বলছো, তোমার পাপ হবে। তুমি চলে যাও আর হাতটা রুমে গিয়ে ডেটল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিবে, কারণ আমি তো একটা অমানুষ। আর একজন নোংরা মানুষ কাউকে স্পর্শ করলে তা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিবে। রিমি আমার দিকে কেমন কান্না কান্না ভাবে তাকিয়ে আছে, মনে হয় এখনই কেঁদে দেবে। চোখে
পানি জমা হচ্ছে। প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, অনেক অবহেলা করেছি, প্লিজ মাফ করে দিন। তুমি কেন মাপ চাইছো? তোমার কোনো দোষ নেই, সব দোষ তো আমার। কারণ আমি যে একটা জানোয়ার, রাস্তার কুকুর, অমানুষ, আর সবচেয়ে বড় অন্যায় করেছি তোমার জীবনটা নষ্ট করে। তুমি আমাকে মাফ করে দাও তোমার সুন্দর জীবনটা নষ্ট করার জন্য। হয়তো তুমি আমার থেকে ভালো কাউকে আশা করেছিলে, কিন্তু তোমার জীবনে আমার মতো এতটা অমানুষ আসবে এটা তুমি হয়তো আশা করনি। যা হবার হয়ে গেছে, তুমি এখন গিয়ে ঘুমিয়ে পড়ো। আর তোমার জীবন আগের মতো সুন্দর করে দেওয়ার দায়িত্ব আমার। তুমি আবার আগের মতো চলাফেরা করবে। শুধু আমার বাবুটা বাইরে আসতে দাও, তোমাকে চিরদিনের জন্য সুখী করে দেব। যাও, অনেক রাত হয়েছে, বেশি রাত জাগলে শরীরটা খারাপ করবে, তাই ঘুমিয়ে পড়ো। আমি রিমির দিকে তাকিয়ে দেখি রিমি কান্না করছে। হয়তো ওর আর বলার কিছু নেই, কারণ এই কথাগুলো রিমি একদিন আমাকে বলেছিল। তারপর আমি আর একটা সিগারেট ধরিয়ে বেলকুনিতে চলে আসলাম, আর রিমি কান্না করতে করতে চলে গেল নিজের রুমে। পরের দিন আবার একই সময়ে বের হয়ে গেলাম অফিসের জন্য। লাঞ্চের সময় আবার রিমি ফোন দিয়ে বলল যে বাবার সাথে যেন আমি বাসায় আসি লাঞ্চ করতে, কিন্তু আমি যাইনি। কারণ আমাকে দেখলে মা আবার বিরক্ত হতে পারে, আর আমি চাই না আমার জন্য মা না খেয়ে থাকুক, তাই আমি আর যাইনি। কিছুক্ষণ পর রিমি আবার ফোন করলো। কি ব্যাপার, আপনাকে না বাবার সাথে বাসায় আসতে বললাম, আপনি কেন আসলেন না? আমি দুপুরে এখন খাই না, না খাবার অভ্যাস হয়ে গেছে, আর এখন আবার খাওয়া শুরু করলে অভ্যাসে পরিণত হবে। তাই আমারটা বাদ দিয়ে তোমারটা চিন্তা করো। তারপর আমি ফোনটা বন্ধ করে নিজের কাজ করতে থাকলাম। অফিস শেষে আবার আমার একটা চাকরি করতে হবে, সেটা হলো সময় নষ্ট। কিভাবে রাত 12টা পর্যন্ত বাইরে থাকা যায়। আজ আর ফোন অন করিনি। ঠিক 12টার সময় বাসায় পৌঁছালাম। রুমে ঢুকতেই দেখি রিমি হাজির। আপনার ফোন বন্ধ কেন? কতবার ফোন দিয়েছি জানেন আপনি? কেন, এই অমানুষটাকে আবার ফোন দেওয়ার কারণ কি? তোমাকে বলেছি না বেশি রাত জাগতে নিষেধ করেছি না? তারপরও কেন রাত জাগো? হ্যাঁ, রাত জাগলে আমার সন্তান, শুধু আমার সন্তানটার ক্ষতি হতে পারে, তাই বেশি রাত জাগবে না। যাও ঘুমিয়ে পড়ো। রিমি আবার আমার দিকে কাঁদো কাঁদো মুখে তাকিয়ে আছে আমার দিকে, চোখের কোণে পানি জমতে শুরু করেছে। রিমি চোখ মুছে বলল, না আসলে ডেলিভারির আর তো বেশি সময় নেই, আর 1 মাস সময় আছে, তাই বলছিলাম কি এই 1 মাস আমার রুমে ঘুমাবেন। কেন তোমার রুমে কেন? আর তাছাড়া একটা জানোয়ারকে তোমার রুমে থাকলে তোমার সমস্যা হবে তো। না, কোনো সমস্যা হবে না, আরো ভালো হবে। বলা যায় না কখন ডেলিভারির পেইন উঠে যাবে, আর রাতে কখন কি লাগে ঠিক মতো নিতে পারি না, তাই পরে যদি বাচ্চার কোনো প্রবলেম হয়। এবার আমি কিছু বললাম না, কারণ সবার আগে আমার বাবুটা, তারপরে অন্য কেউ। তাই রিমির সাথে রিমির রুমে চলে আসলাম। রিমি বিছানায় ঘুমালো, আর আমি সোফায় ঘুমালাম। তারপর সকালে রিমির ঘুম থেকে ওঠার আগে অফিসে চলে আসলাম। পরের দিন এভাবে সারাদিন কাজ করে রাতে রিমির রুমে সোফায় শুয়ে আছি। তখন রিমি বলল, আচ্ছা, আমাদের বাবু বলে বাবুর নাম কি রাখবেন? আমাদের বাবু মানে শুধু আমার সন্তান, ও আর কারো না। আমার সন্তান, আমার যেটা ভালো লাগবে সেই নাম রাখবো। তোমার এই বিষয় মাথা না ঘামালেও চলবে। এখন ঘুমাও তুমি। রিমি এবার কান্না শুরু করে দিল। কিছুক্ষণ কান্না করতে করতে পরে ঘুমায় পড়ে। এভাবে কেটে যায় 1 মাস। এই 1 মাসে রিমি অনেক চেঞ্জ হয়ে গেছে, আমার উপর অধিকার কাটানো শুরু করছে। কিন্তু আমি রিমিকে সেই সুযোগ দিতাম না। প্রতিদিন সকালে নাস্তা করার জন্য ডাক দিত, কিন্তু আমি কোনো কিছু না বলে চুপ করে চলে আসতাম। এতে রিমি অনেক কষ্ট পেত। তারপর দুপুরে লাঞ্চ টাইমে প্রতিদিন আমাকে ফোন দিবে। আমি কেন ফোন বন্ধ করে রাখতাম, আর না হয় ফোন রিসিভ করতাম না। একদিন অফিসে কাজ করছি, তখনই বাবা আমার কাছে দৌড়ে আসলো আর বলল যে রিমিকে নাকি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, ডেলিভারি পেইন উঠেছে। তাই আমি আর বাবা তাড়াতাড়ি হাসপাতালে চলে আসলাম। রিমিকে ডাক্তার ওটিতে নিয়ে গেছে, আর মা বাইরে বসে আছে। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে আসলো আর বলল আমার ছেলে হয়েছে, আর রিমিও ভালো আছে। আমার ছেলের কথা শুনে আজ আমি সবচেয়ে বেশি খুশি। আসলে বাবা হওয়া যে কি আনন্দ, আর কেমন অন্যরকম একটা অনুভূতি কাজ করে মনের মধ্যে। খুশিতে আমার 2 চোখ দিয়ে পানি বের হয়ে গেল। ডাক্তার সাহেব, আমি কি আমার ছেলের সাথে দেখা করতে পারি? অবশ্যই করতে পারেন, কিন্তু সবাই প্রথমে নিজের বউয়ের কথা জানতে চায়। আর আপনি নিজের ছেলের কেন একবারও জিজ্ঞেস করলেন না যে আপনার স্ত্রী কেমন আছে? ডাক্তারের কথা শুনে আমি চুপ হয়ে গেলাম, আর পাশে থাকা মা বাবা সবাই কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আমি মৃদু হেসে কেবিনে চলে গেলাম, আর আমার সন্তানের কাছে গেলাম। নিজের ছেলেকে দেখে কেমন যেন নিজেকে খুব বাচ্চা লাগছে। পাশের বেডে রিমি শুয়ে আছে, সেদিকে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার শুধু
আমার ছেলেকে চাই। তারপর মা আর বাবা কেবিনে আসলো। মা রিমির পাশে গিয়ে বসলো আর বাবা আমার কাছে এসে আমার ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। কিছুক্ষণ পর মা বাবা বাইরে চলে গেল। আমি এখন আমার ছেলের কাছে বসে আছি। কিছুক্ষণ পর রিমি বলল, আমার ছেলেকে আমার কাছে দাও, আমি তো এখনো ভালোভাবে দেখতে পারিনি। আমার এবার মাথায় প্রচন্ড রাগ উঠে গেল। কি বললে? তোমার ছেলে মানে? এটা আমাদের এই বার্তা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দিবেন। আর পরের বার্তা আরও আগে নিয়ে আসার চেষ্টা করবো। আপনারা সকলে কমেন্ট করুন যাতে করে পরের বার্তা আরও আগে নিয়ে আসতে পারি।